প্রথম দিন কিছু প্রাথমিক কথাবার্তাই বলবো, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি, যে কবিতায় বেশিরভাগ সংস্কৃতিতে কবিতায় ছন্দ থাকে, কিন্তু সংস্কৃতিতে কবিতার ছন্দ যে এক হবে তা নাও হতে পারে। ছন্দ কিন্তু আমদানি রপ্তানি হয়, অর্থাৎ অন্য সংস্কৃতির ছন্দ আমরা কখনো গ্রহণ করি, যেমন হয়তো ইংরেজি অ্যানাপেস্ট, ইংরেজি মানে ইউরোপে অ্যানাপেস্ট ছন্দকে সত্যেন্দ্রনাথ দত্ত বাংলায় অনুকরণ করবার চেষ্টা করেছিলেন, বা সংস্কৃতের মন্দাক্রান্ত ছন্দকে তিনি বাংলায় করবার চেষ্টা করেছিলেন, বেঙ্গল, বিউহল বা চিত্তনবতল ইত্যাদি ইত্যাদি আপনাদের মনে আছে। তবু ছন্দটা মূলত একটা সাংস্কৃতিক উদ্ভাবন, একটা বিশেষ সংস্কৃতিতে তার নিজের ছন্দ তৈরি হয়ে যায় ঐতিহাসিক বিবর্তন। এটা দুদিক থেকে দেখা যায়। একটা হচ্ছে ইতিহাসের দিক থেকে, কিভাবে একটা ছন্দ তৈরি হয়ে এখনকার কবিতায় এসে পৌঁছলো, কবে কিভাবে প্রথম তার ব্যবহার শুরু হলো, তা কিভাবে বদলালো, সেটা ভাষার ইতিহাসের সঙ্গে সঙ্গে অনেক সময় ছন্দের ইতিহাসও হয়। সেটা নিয়ে অনেকেই আলোচনা করেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে বিখ্যাত বাংলা ভাষার ইতিহাসের বই, দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তাতেও ছন্দের কিছু আলোচনা আছে। দু এক জায়গায় হয়তো একটুখানি গন্ডগোল আছে তাতে। তাছাড়া পরে যারা যেমন নীলরতন সেন বিশেষ করে বাংলা ছন্দের একটা চমৎকার ইতিহাস আলোচনা করেছেন, তার একাধিক বইয়েতে প্রবোধচন্দ্র সেন করেছেন, অনেকেই করেছেন। আর একদিক থেকে ছন্দকে দেখা যায় কিরকম, কেন তা ছন্দ হয়ে উঠল। গদ্য একরকম আমরা বুঝি, গদ্যে আমরা কথা বলি, এবং সেই গদ্যই মোটামুটি ভাবে লিখিত হয়। সেই লিখিত গদ্য আমরা যখন উচ্চারণ করে পড়ি, তখন তার মধ্যে সাধারণভাবে ছন্দ থাকতে বলতে আমরা যা বুঝি সেই ছন্দ থাকে না। অর্থাৎ ছন্দহীনতাই গদ্যের বৈশিষ্ট্য। আমি যে এই কথাটা বললাম ছন্দহীনতা, এই কথাটা নিয়ে কি প্রশ্ন করা যায় না? হ্যাঁ, প্রশ্ন করা যায়। যে গদ্যের কি কোনো ছন্দ নেই? আছে। এটা মানে সেটা হচ্ছে কথাবার্তার ছন্দ। আমাদের কথাবার্তাতেও আমরা কখনো কখনো থামি, থেমে আবার একটু শুরু করি, কখনো অল্প দৈর্ঘ্য, কখনো আরেকটু দীর্ঘ, এইভাবে বিরতি দিয়ে অন্তর অন্তর আমরা থামি, তার মধ্যে একটা ছন্দ তৈরি হয়। এইটাকে ওই অনেকেই অ্যারিস্টটলের একটা কথা ইংরেজি ব্যবহার করেন, দি আদার হারমোনি অফ প্রোজ। এই হারমোনি কথাটাকে ঠিক ছন্দ অর্থে ব্যবহার করতে আমরা চাই না। আমরা গদ্যের ছন্দটা এই মুহূর্তে আলোচনা করব না, কারণ গদ্যের ছন্দের সঙ্গে কবিতার ছন্দ এতই তফাৎ যে তা একটি শিশু বুঝতে পারে। গদ্য এবং ছন্দযুক্ত কবিতার তফাৎ। ছন্দটা কি করে কেন এলো, কেন কবিতায় ছন্দ ব্যবহৃত হতে লাগলো, এটা দুটো বড় কারণ আছে। একটা কারণ হলো আমাদের ভালো লাগে, একটা অন্য ধরনের আনন্দ হয় ছন্দের। নিয়মিত এই যে আঘাতের পর নিয়মিত বিরতি, নিয়মিত আবর্তন, এই দিয়ে যখন কবিতা আবৃত্তি করি, যে কোনো কবিতা, শুধু যে ওই ধাক্কা দেওয়া ছড়া আর কবিতা তাই না। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ জুড়ে মেঘ করে চাঁদের লোকে ডোবে, এই যে থেমে 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 থেমে
পায়ে তাল দিতে দিতে বা হাতে তাল দিতে দিতে এই যে ছন্দ, এটা যেমন আছে তেমনি হয়তো আছে যে আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে বলতো? আওয়াজ হলে তো মুশকিল। এই তালে তালে ছন্দ যেমন আছে, আবার তেমনি আছে একটু কম তালের ছন্দ, যেখানে একটু ভেবে চিনতে কোথায় থামছে সেটা। যেমন ওই ধরা যাক জীবনানন্দের বনলতা সেনের যে চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। এটার যে ওই রকম তালে তালে থামার ব্যাপারটা নেই। যেভাবেই হোক তা সত্ত্বেও ছন্দ এবং ছন্দহীনতা এই ব্যাপারটা আমাদের চোখে পড়ে যায়, আমরা অনুভব করতে পারি। কেউ বেশি অনুভব করতে পারি, কারো কান একটু খারাপ বেশি, আবার কেউ একটু কম অনুভব করতে পারি। তার মানে এই নয় যারা বেশি অনুভব করতে পারি তাদের সবাই যে ছন্দ বিজ্ঞানী তা নাও হতে পারে। কবিরা যারা কবিতা লিখে লিখে হাত পাকিয়েছেন অনেকেই ছন্দ বিজ্ঞানী নন। কবিতা পড়তে পড়তে, কবিতা লিখতে লিখতে তাদের ছন্দের হাত পাকা হয়েছে এবং তাদের ছন্দ ভুল হয় না। ওটা একটা তাদের রক্তের মধ্যে ছন্দের একটা অনুভব, এমনকি ছন্দের বিজ্ঞানটা ঢুকে গেছে। ফলে কবিদের কবিতা, কবিরা ছন্দ বিজ্ঞানী হবেন এই প্রত্যাশা না করাই ভালো। আছেন কেউ কেউ, শঙ্কর ঘোষ অসাধারণ ছন্দ বিজ্ঞানী ছিলেন, বুদ্ধদেব বসু খুব ছন্দ সচেতন ছিলেন, অনেকেই ছিলেন, কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত তো ছন্দ নিয়ে বই লিখেছেন। তো এরকম কিন্তু কবিরা সাধারণভাবে যে ছন্দ বিজ্ঞানী হবেন এই প্রত্যাশা করা ঠিক নয়। কিন্তু ছন্দটা ভালো লাগে, এটা হলো প্রথম কথা। এই ভালো লাগে কেন, এটা নিয়ে অনেক রকম গবেষণা হয়েছে। মজার কথা বলবো, বাংলায় আমি এই কথাগুলো প্রথম বলেছিলাম আমার বইয়েতে, অনেকে হয়তো পড়েছেন, যে এর একটা শারীরিক কারণ আছে। শারীরিক কারণটা হচ্ছে গবেষণা হয়েছে, বায়োলজিক্যাল রিদম রিসার্চ যাকে বলে, শারীরিক ছন্দের গবেষণা হয়েছে আমেরিকা এবং অন্যান্য দেশে। যে তত্ত্বটা তাই তত্ত্বটা, আমি যেহেতু শারীরবিজ্ঞানী নই, আমি এটা সত্য মিথ্যা বলতে পারবো না, কিন্তু যারা ধ্বনি বিজ্ঞানী, যেমন একজন বিখ্যাত ইংরেজি ধ্বনি বিজ্ঞানী ডেভিড অ্যাবারক্রম্বি, তিনিও বলেছেন যে হ্যাঁ, সব ছন্দের উৎপত্তি হয়তো আমাদের শরীরের অনুভবে। সেটা কি, সেটা আমি আরেকটা বইয়ে পেয়েছিলাম, ডেসমন্ড মরিস বলে একজন বইয়ে, তিনি মানুষের শরীর এবং মন নিয়ে খুব জনপ্রিয় বই লিখেছিলেন। দ্য হিউম্যান এপ বলে একটা বই ছিল, অনেকে হয়তো পড়েছেন। হয়তো বলেছেন যে ওই যে মায়ের পেটে শিশু থাকে, তখন আস্তে আস্তে যখন সে বড় হয়, 7 মাস নাগাদ তার ইন্দ্রিয়গুলো, শোনার ইন্দ্রিয়গুলো খুব প্রখর হয়ে ওঠে, শুনতে পায়, এবং শুনতে পাওয়ার সময় সে কি খুব বেশি শোনে মায়ের হৃৎপিণ্ডের শব্দটা। পেটে থাকে, বুকের হৃৎপিণ্ডের শব্দটা তার কানে খুব বেশি যায়, এবং এই যে লাভ ডাব লাভ ডাব লাভ ডাব লাভ ডাব, এই যে আওয়াজটা চলছে মায়ের হৃৎপিণ্ডে 60 থেকে 70 মানে মিনিটে 60 থেকে 70 বার এই যে আওয়াজটা হচ্ছে, এই যে তার চৈতন্যের মধ্যে, তার স্নায়ুতন্ত্রের মধ্যে একটা ছন্দের অনুভব, আমরা বলবো যে ছাপ মেরে দেয়।
এবং পরে ওই ডেসমন্ড মরিসি দেখিয়েছেন আমেরিকায় এক ধরনের দোলনা পাওয়া যায়, ইলেকট্রিক দোলনা, যাতে শিশুদের দোলায়, মানে মা নেই তো দোলনায় দিয়ে গেলেন, এই দোলনা শিশুদের দোলানো হচ্ছে ইলেকট্রিকের সাহায্যে, দোলনাটা দুলছে। বলছেন যে 60 থেকে 70 বার যে দোলনাটা দোলে সেটাই নাকি শিশুর পক্ষে সবচেয়ে আরামদায়ক এবং শিশু খুব সহজে ঘুমিয়ে পড়ে, এইরকম পরীক্ষা করে দেখা গেছে। কাজেই এইসব গবেষণার মধ্যে থেকে আমাদের ছন্দের ভালো লাগার একটা শারীরিক কারণ, শরীরের জন্মগত কারণ, আমাদের আমাদের মায়ের পেটের ওই হৃৎপিণ্ডের ছন্দটা আমাদের চৈতন্যের মধ্যে ঢুকে যায়, এই একটা কারণ তারা বলেছেন। এবং কে জানে ডেভিড অ্যাবারক্রম্বির কথা যদি ঠিক হয়, তাহলে হয়তো আমাদের সমস্ত ছন্দ যে ভালো লাগে সেটা মূলে হয়তো এই। আর দ্বিতীয় কারণটা একটুখানি অন্যরকম, সেটা খানিকটা হচ্ছে যে আমাদের মুখস্থ রাখতে খুব সুবিধা হয়। এক সময় তো সাহিত্য বা সাহিত্য কবিতাই ছিল বেশিরভাগ। তার কারণটা এই যে ওই ছন্দ মনে রাখতে সুবিধা হতো, মুখস্থ করতে সুবিধা হতো। ছন্দটা মনে, ওরাল লিটারেচার, মৌখিক সাহিত্য ছিল মূলত কবিতা, এবং তাতে মুখস্থ রাখতে সুবিধা হতো। বলে নেমোনিক বলে ইংরেজিতে, MNEMONIC, নেমোনিক কনভেনিয়েন্স, মুখস্থ রাখার সুবিধে, স্মৃতিগত সুবিধে। ফলে একদিকে এই শারীরিক একটা অনুভব, নিয়মের অনুভব, যা থেকে এক ধরনের আনন্দ আমরা পাই, আর এই ছন্দের একটা আনন্দের ব্যাপার আছে, আর একটা স্মৃতি সহায়কতার ব্যাপার আছে, স্মৃতিকে সাহায্য করে, কবিতাকে মনে রাখতে সুবিধে, মনে রাখার সুবিধে হয়। এবং ফলে যত কবিতা লেখা হয়েছে বেশিরভাগেরই ছন্দ আছে, এবং এখনো পর্যন্ত বেশিরভাগ কবিতায় ছন্দ থাকে, কবিরা ছন্দের কবিতা লেখে। ইদানিং কালে ছন্দ যারা একটুখানি শুরু করেন তারা হয়তো ছন্দ ছাড়াই গদ্যে শুরু করে, কারণ ছন্দটা একটু তাদের কাছে কঠিন লাগে আয়ত্ত করতে। কিন্তু আমি তাদের বলি যে এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা যদি কবিরা নিতে পারেন, কবিতা জনপ্রিয় হবে, কবিতা অনেক বেশি পাঠকের কাছে পৌঁছে যাবে। কারণ আমাদের দেশে শুধু তো স্বাক্ষর পাঠক নেই, শুধু তো স্বাক্ষর পাঠক নেই, নিরক্ষর পাঠক শ্রোতাও আছে। আবৃত্তির মধ্যে দিয়ে বহু কবিতা নিরক্ষর মানুষের কাছেও পৌঁছে যাবে, কাজে ছন্দটা দরকার। আর বিলেতে ছন্দটা কম লেখা হয় বলে আমরাও ছন্দ ছেড়ে দেবো, এই ছেলে মানুষের কোনো মানে হয় না। আজ কিছু সাহেবরা করে সবই ভালো, যে সাহেবরা গদ্য কবিতা লিখতে শুরু করেছে, কাজে আমরাও গদ্য কবিতা লিখতে শুরু করব, এইটাই আমার এক ধরনের ঔপনিবেশিকতা বলে মনে হয়। আমার সংস্কৃতির যেটা উপার্জন, আমরা সেটা ধরে রাখবার চেষ্টা করব, ছন্দটাও আমার সংস্কৃতির উপার্জন। তো এই 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 এইগুলো হচ্ছে প্রাথমিক কথা। দ্বিতীয় যে কথাটা বলবো সেটা মনে রাখা খুব জরুরি, ছন্দকে বুঝতে হলে ভাষার উচ্চারণটাকে বুঝতে হবে, ভাষার লেখাটাকে নয়। লিখিত কবিতা, লিখিত যা কিছু, এই লেখা থেকে ছন্দ বোঝা যাবে না, ছন্দটা কবিতার আবৃত্তি থেকে বোঝা যাবে, এইটা মনে রাখতে হবে। অর্থাৎ আমার ভাষাটা কিভাবে উচ্চারিত হয় সেই উচ্চারণের ব্যাপারগুলো মনে রাখতে হবে। জিজ্ঞেস করতে পারে, স্যার আমরা তো জানি, আমরা তো উচ্চারণ করি বাংলা ভাষাটাকে, তাহলে আবার উচ্চারণ নতুন করে মনে রাখার কি দরকার, শেখার কি দরকার? শেখার দরকার এই জন্য আছে
যে যারা ছন্দ বিশ্লেষণ করবে, ছন্দ বুঝবে মানে ছন্দ বিশ্লেষণ করবে। আমি তো এখানে কবিকে কবিতা লিখতে শেখাবো না, সেটা আমার সাধ্য নেই। কিন্তু যারা কবিতা পড়বেন, কিভাবে পড়বেন এবং কবিতা পড়ার, কবিতার যে শরীরটা, কবিতার যে সংগঠনটা, এই সংগঠনটাকে কিভাবে বিশ্লেষণ করবেন তারই দুটো একটা অন্ধি ছন্ধি হয়তো আমরা এই ছন্দ তত্ত্বের ক্লাসে বলব। সেখানে আমার মনে হয় যে সেখানে এই বাংলা ভাষার উচ্চারণটা জানা খুব দরকার। সত্যি সত্যি আমরা উচ্চারণ অনেক সময় মুখে বলি, কিন্তু সত্যি সত্যি যদি বলি লিখুন তো, যেমন আজকেই একটা ফেসবুকে বানানের নিয়ে কথা হয়েছিল, একজন বলছিলেন উচ্চারণ অনুযায়ী বানান লিখতে হবে, কিন্তু অনেককেই উচ্চারণটা লিখতে বললে খুব মুশকিলে পড়ে যাবে। কারণ আমাদের লেখা, আমাদের উচ্চারণ বোঝানোর যোগ্য নয় এই কারণে, কারণ আমরা লিখি সংস্কৃতের বর্ণমালায়, সংস্কৃত থেকে নেওয়া, কিন্তু আমরা আমাদের বাঙালি চেহারা দেওয়া একটা বর্ণমালায়, কিন্তু উচ্চারণ করি বাংলা মতে, যেটা সংস্কৃত থেকে অনেক দূরবর্তী। আমরা অনেকে জানি না, অবশ্যই আজকাল আমাদের সময় থেকে ব্যাকরণ বইয়ে এগুলো দেওয়া হচ্ছে, কিন্তু মনে থাকে না ব্যাকরণ আর কে মন দিয়ে পড়ে, আর পড়লেও ভুলে যায়। পরীক্ষার আগে নম্বর পাওয়ার জন্য আমরা মুখস্থ করি, তারপরে ভুলে যাই। এটাতে দোষ নেই কিছু, ব্যাকরণ সম্বন্ধে সব দেশের সব মানুষের দৃষ্টিভঙ্গি একই রকম, যেটা একটা ঝঞ্ঝাট। কিন্তু এইটা মনে রাখতে হবে যে আমাদের লেখায়, ধরা যাক আমাদের বর্ণমালাতে 11টা স্বরবর্ণ আছে, আছে তো 11টা বা 12টা, লি যেখানে আছে 12টা, কিন্তু আমরা মুখে উচ্চারণ করি 7টা মাত্র স্বরধ্বনি, আমরা ধ্বনি বলি, সেগুলোকে বর্ণ বলি না। আশ্চর্য কথা, 11টা বা 12টা স্বর্ণমালা বর্ণ স্বরবর্ণ আছে। এটা আমাদের কি হলো, একটা ভাষা তত্ত্বে বলে একটা পোর্টম্যান্টো শব্দ হয়ে গেল। বর্ণ স্বরবর্ণ বলতে গিয়ে বর্ণ স্বর্ণমালা বলে ফেললাম, বর্ণমালা স্বরবর্ণ মিশে গিয়ে পোর্টম্যান্টো ওয়ার্ড, জোর কলম শব্দ হয়ে গেল। তো যাই হোক, আমরা অবাক হয়ে যায়, অনেকের কাছেই নতুন মনে হবে, হয়তো ছেলেবেলার পড়াটাও মনে পড়বে, হ্যাঁ ব্যাকরণ বই তো ছিল। কি বলি, কি কোন কোন স্বরধ্বনি গুলোকে আমরা উচ্চারণ করি? আমরা উচ্চারণ করি বর্ণমালা ধরেই বলি, অ, আ, ই, উ, এ, ও। অ, আ, ই, উ, এ, ও, এই 7টা স্বরধ্বনি আমরা উচ্চারণ করি। এটা দরকার, ছন্দ বুঝতে হলে, ছন্দ বিশ্লেষণ করতে হলে মনে রাখতে হবে এই কটা, যে আমরা দীর্ঘ ই আমাদের উচ্চারণে নেই, দীর্ঘ উ আমাদের উচ্চারণে নেই, রিটা আমাদের সংস্কৃতের মতো উচ্চারণে নেই, ওই ও এগুলো অন্য জিনিস, এগুলো স্বরধ্বনি নয়, এগুলোকে আমরা বলি যুগ্ম স্বর, সেগুলো সম্বন্ধে আমি পরে বলবো। তো এই যে 7টা স্বরধ্বনি আমরা উচ্চারণ করি, এইটা আমাদের উচ্চারণে আমরা যখন যাব মাত্রা বিচার করব ছন্দের, তখন আমাদের উচ্চারণ অনুযায়ী আমাদের লিখতে হবে। সেইটা একটু মনে রাখতে হবে যে আমাদের ভাষার উচ্চারণটাই ছন্দের পক্ষে সবচেয়ে জরুরি, ছন্দের ভিত্তি। ছন্দের একেবারে ভিত্তি হলো আমাদের উচ্চারণ। আর উচ্চারণ আমরা কি দিয়ে বোঝাবো না, আমরা যেগুলো উচ্চারণ করি সেইগুলো দিয়ে বোঝাবো। আচ্ছা, তাহলে ব্যঞ্জন কতটা? 7টা তো স্বরধ্বনি আমরা উচ্চারণ করি। এই যে আমরা উচ্চারণ করি, এর মধ্যে
তিনটে শব্দ, এর মধ্যে কি কি আছে স্বরধ্বনি? আ আছে দুবার, আমরা। তারপরে উচ্চারণের মধ্যে একবার আ আছে, উ আছে। তারপরে রন, ও, উচ্চারণ নয় উচ্চারণ, রয় ও আছে, কো তে ও আছে, রিতে ই আছে। এইরকম করে দেখবেন যে এই 7টা স্বরধ্বনির বাইরে আমাদের উচ্চারণে আর কিছু নেই। এই 7টা স্বরধ্বনি। আর আছে ব্যঞ্জন। ব্যঞ্জন কটা উচ্চারণ করি আমরা? ব্যঞ্জন উচ্চারণ করি 30টার মতো। 30টার মতো ব্যঞ্জন উচ্চারণ করি। 30, 7, 37 আর 7টা নাসিক্য বলে, চন্দ্রবিন্দুওয়ালা স্বর উচ্চারণ করি তো আমরা স্বরধ্বনি গুলো। অটা হয় অ, আটা হয় আ, ইটা হয় ই। ছন্দের ক্ষেত্রে এই তফাৎটার কোনো মানে হয় না। ছন্দের ক্ষেত্রে চন্দ্রবিন্দুওয়ালা স্বরধ্বনির কিছু নেই, ওই 7টা স্বরধ্বনি মনে রাখলেই হবে, কারণ তাতে ছন্দের কোনো হেরফের হয় না। আর ব্যঞ্জন কটা? ব্যঞ্জন 30টার মতো। আমি একটু বলি, যদি হাতের কাছে কারুর এখানে ভাষাতত্ত্বেরও লোক আছে আমি জানি, তারা জানে এগুলো, কিন্তু হাতের কাছে খাতা থাকলে সাধারণ বাঙালি ছেলে মেয়েরা তারা একটু লিখে রাখতে পারো যে এইগুলো হচ্ছে আমাদের উচ্চারিত ব্যঞ্জন। ক, খ, গ, ঘ, ঙ, এই 5টাই আমরা উচ্চারণ করি। ঙ আর অনুস্বরের উচ্চারণ তফাৎ এক। সবাইকে দেখিয়ে দেখিয়ে আমি একটু চা বিস্কুট খাচ্ছি। ক, খ, গ, ঘ, ঙ হলো 5টা। চ, ছ, জ, ঝ 4টে। ইয়টা কি? না, ইয়র উচ্চারণ নেই, ইয়টাকে কেটে দাও। তাহলে 5 আর 4 9টা। ড, ঠ, ড, ঢ আরো 4টে। মূর্ধন্যর উচ্চারণ আমরা করতে পারি না, এটাকে আমরা দন্ত ন করে নিই। সূক্ষ্ম ব্যাপারে আমি যাব না। সূক্ষ্মভাবে মূর্ধন্য উচ্চারণ কখনো কখনো করতে হয়, যাকে অ্যালোফোনিক উচ্চারণ বলে, সেগুলোর যাবার দরকার নেই। দন্ত ন আমাদের তাহলে 5, 4, 9, 4, 13। ট, ঠ, ড, ট, ছ, দ, ধ, ন 5টাই আছে। 13, 5, 18। প, ফ, ব, ভ, ম 5টাই আছে। 18, 5, 23। অন্তস্থ যেগুলো বলে মাঝখানকার, অন্ত, তারপরে বিসর্গ, তারপর দন্তস্বর হয় মাঝখানকার। মাঝখানকার কারণ হলো স্পর্শ ব্যঞ্জন আর উষ্ম ব্যঞ্জনের মাঝামাঝি। কাজেই অন্তস্থ ব্যঞ্জনের মধ্যে অন্তস্থ জয়ের উচ্চারণ আমরা নেই আমাদের বৌদ্ধীয়ত। রয়ের উচ্চারণ আছে, লয়ের উচ্চারণ আছে, তালবস্যর উচ্চারণ আছে। র, ল, তালবস্য 23 আর 3 26টা। মূর্ধন্যস্বর উচ্চারণ নেই। দন্তস্বর উচ্চারণ আছে। স উচ্চারণ কখনো কখনো আমাদের করতে হয়। আস্ত, ব্যস্ত, রাস্তা, স্ফুরণ, এই স এর উচ্চারণ আমাদের করতে হয়। আমি ধরে নিচ্ছি এটা আমাদের আছে একটা ধ্বনি, কারণ আমাদের অনেক জায়গাতে উচ্চারণ করতে হয়। সেটা পুরো ধ্বনি না আধার ধ্বনি, সেগুলো নিয়ে আমি ভাষা বিজ্ঞানের মধ্যে ঢুকতে চাই না। আর কিছু উচ্চারণ আছে। আর আছে ডয় শূন্য র, ঢয় শূন্য র। কটা হলো? 25টা নাকি কটা হলো? 23, 23 আর 3, 6। এটা বোধ হয় 10 ঢয় শূন্য 26 আর 27, 28। আর হলো হ 29। 29টাই বোধ হয় হলো। তাহলে 30টা আর 29টা একটু হিসাব করে দেখা যাক। কেউ যদি এর মধ্যে আরেকটা ধ্বনি খুঁজে পায় আমাকে বলবে। এই 29টা মতো ধ্বনি। এইগুলো কিভাবে লিখবো? এদের প্রতীক যা আছে সে প্রতীক দিয়েছে, কিন্তু
আমরা এগুলো দিয়ে কি লিখবো, এগুলো দিয়ে কি লিখবো, ছন্দ বিশ্লেষণ করার জন্য আমাদের কি দরকার, কি দরকার? দরকার যাকে বলে দল, সিলেবল। সিলেবল নামটা আমরা ইংরেজিতে জানি, বাংলায় কেউ কেউ অক্ষর বলেছেন। অক্ষর যেহেতু বর্ণের সঙ্গে গুলিয়ে যায়, এই জন্য আমরা প্রবোধচন্দ্র সেনের দল কথাটা ব্যবহার করি। হ্যাঁ, শটা, ধন্যবাদ গ্যালাক্সি। শটা তো আমি বললাম যে স তো আছে, দন্তস্বটা এস উচ্চারণ। আমি বলেছি যে তালব্য দন্তস্ব দুটোই আমাদের আছে, দন্তস্বটার উচ্চারণ স। দন্তস্বটা যা সব জায়গায় স উচ্চারণ নয়, সাপে নয়, সাবানে নয়, কিন্তু আস্ততে ব্যস্ততে স উচ্চারণ। কাজে দন্তস্ব ওইটা ধরেই যদি 30টা হয় তাহলে 30টা হবে। আরেকবার, আমি অঙ্কে খুব কাঁচা, আরেকবার গুণে আমি দেখব। তো দল লিখতে হবে, কারণ দলের ওপর ছন্দের হিসেব নির্ভর করে, ছন্দের হিসেব নির্ভর করে দলের ওপর। কাজে দলটা লিখতে হবে উচ্চারণ অনুযায়ী। দলটা কি? সিলেবল। দলটা কি? দল হলো এই যে আমি কথা বলে যাচ্ছি, আমরা যেখানেই একটানা কথা বলে যাই, এই কথাগুলোকে ভাষা বিজ্ঞানীরা টুকরো টুকরো করে। ভাষা বিজ্ঞানীরা টুকরো টুকরো করে নানাভাবে। একেবারে গোড়ায় মানে একটা ধ্বনিতেও চলে যেতে পারেন। একটাতে যেমন এ, ক, ট, আ, এই 4টে ধ্বনি আছে, সেখানে চলে যেতে পারেন। আবার তার একটু আগে থামতে পারেন, যে কটা ধাক্কায় একটা কথা বলছে। ধাক্কা, দুটো ধাক্কা। একটা, দুটো ধাক্কা। অপরাজিতা, অপরাজিতা, 5টা ধাক্কা। আমার নাম বিশ্বেশ্বর, আমার নাম বিশ্বেশ্বর। এই যে এক একটা ধাক্কায় উচ্চারিত যে ভাষার খণ্ড, একে বলে দল, সিলেবল। আরেকবার বলি, আমরা কথা বলে যাই, কিন্তু কথাগুলো সব তো একসঙ্গে বলি না। আমাদের উচ্চারণের যন্ত্রগুলো, আমাদের জিভ, ঠোঁট ইত্যাদি, জিভটা আর ঠোঁট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধাক্কা তারা তারা নানা রকমের কায়দা কানুন করে। এই কায়দা কানুনে আমাদের ধ্বনিগুলো উচ্চারিত হয়। কিন্তু এই কায়দা কানুনের ওই এক একটা দফা আছে, এক একটা ধাক্কা আছে, এবং সব সব যেহেতু স্পষ্ট করে শোনার জন্য আমাদের কথাগুলো স্পষ্ট করতে হয়, সেই জন্য তার জন্য ওই এক একটা ধাক্কায় আমরা বলি। ওই বলি দুটো, আমরা দুটো, যাবজ্জীবন, যাবজ্জীবন 4টে। এইরকম করে এইগুলো হচ্ছে দল। এইগুলো হচ্ছে এক একটা উচ্চারণের এক একটা প্রয়াসে, এক একটা ধাক্কায় উচ্চারিত যে ভাষার খণ্ড। এগুলোর কোনো মানে নেই, আলাদা করে টুকরো টুকরো করলে মানে নেই। মানেটা হয়েও যেতে পারে যে ও কথাটার একটা মানে আছে, সেটা অন্য কথা। কিন্তু দল হিসেবে, দল যে একটা ভাষার খণ্ড, তার নিজের কোনো মানে নেই। দলটা যখন শব্দ হবে, এক দলের শব্দ, তখন তার মানে হতে পারে এ, ও, যা, খা, এগুলোর মানে হতে পারে। সেটা দলও বটে, শব্দও বটে। কিন্তু শুধু দল হিসেবে, শুধু উচ্চারিত খণ্ড হিসেবে সেগুলোর কোনো মানে নেই। কিন্তু ছন্দের ব্যাপারে এগুলোর খুব গুরুত্ব আছে। আচ্ছা, তোমাদের প্রথম হোমওয়ার্ক হবে হোম টাস্ক,
সেটা হলো যে কোনো জায়গা থেকে, এটা তোমাদের মুখের কথা থেকেই হোক, তোমাদের কবিতা থেকেই হোক, গদ্য থেকেই হোক, এক একটা অংশ এই 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 ধাক্কা অনুযায়ী, দল অনুযায়ী কেটে কেটে আলাদা আলাদা করে লেখা। আলাদা আলাদা করে লেখা, এইটাই যদি লিখতে হয়, কিভাবে লিখবে? আ লা দা, আ লা দা, গো রে লে খা, এই কটা দল। আবার দুর্দান্ত পাণ্ডিত্যপূর্ণ দুঃসাধ্য সিদ্ধান্ত, এই কথাটাকে যদি ভাগ করতে হয়, কিভাবে করবে? করবে দূর দান তো, পান ডিত তো, পুর নো, দুষ উচ্চারণ অনুযায়ী, বিসর্গ টিসর্গ দেখবে না, দুষ সাধ্য সিদ্ধান্ত, এইভাবে ভাগ ভাগ করে দলে তোমাদের লিখতে হবে। এটা হলো হোমওয়ার্ক, এটা তোমাদের টাস্ক। দলটাকে আগে বুঝে নিতে হবে। যারা একটু এগিয়ে আছো, থাকতেই পারো বলতে, তাদের জন্য আমার একটা লেখার কথা আমি বলতে পারি। এই ধরনের ক্লাসে একটু আত্মপ্রচার করতে ইচ্ছে হয়। এটা হলো আমার দেশ থেকে বাংলা ব্যাকরণ প্রসঙ্গ বলে একটা বই আছে, তাতে বাংলা সিলেবল তত্ত্ব ও বাংলা সিলেবল এর গঠন বলে একটা লেখা আছে। সেইটা পড়লে খানিকটা দল সম্বন্ধে ধারণা হবে। কত ধরনের দল বাংলায় আছে সেটা সম্বন্ধে একটা ধারণা হবে। কিন্তু এই ক্ষেত্রে আশা করি বুঝতে পারছো যে দল বলতে আমরা কি বোঝাতে চাইছি। এখন দল নানা রকম দেখতে পারবে, যেমন প্রাণ, প্রাণে জাতি ও, হ্যাঁ এইভাবেই লিখবে, ঠিক এইভাবেই লিখবে। ইয়টা আসলে উচ্চারণে অন্তঃস্থয় ওকার, অন্তঃস্থয় ওকার, কাজে সেই উচ্চারণে তাই বর্গীয় জয় আকার তয় হস্যই অন্তঃস্থ ওকার, এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। তো এই 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 লেখাটা প্রথম হোম টাস্ক আমি তোমাদের দিচ্ছি। দ্বিতীয় কথা হলো দল সম্বন্ধে আরেকটা জরুরি কথা। দল দু ধরনের দল। বাংলার পক্ষে যেটা জরুরি, সংস্কৃতে তার হিসেব অন্য, অর্থাৎ ইংরেজিতেও তার হিসেব অন্য, কিন্তু বাংলার পক্ষে এটা জরুরি যে দু ধরনের দল। এক ধরনের দল যাকে আমরা বলি মুক্ত দল, খোলা দল, খোলা সিলেবল, ওপেন সিলেবল। এই মুক্ত দল স্বরধ্বনিতে শেষ হয়, যেমন যা, খা, দে, নে, হা, হুম, এ, ও। এটা আগে কি আছে ভাবার কিছু নেই, তার আগে ব্যঞ্জন থাকতেই পারে, ব্যঞ্জন নাও থাকতে। যাতে যেমন ব্যঞ্জন আছে, এমনকি প্রাণের, প্রাণে, এটা প্রায় আগে দুটো ব্যঞ্জন আছে, প আর র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমি পুরো লেখা এইভাবে না হলেও হ্যাঁ এইভাবে পোক, সাধারণত অধ্যাপক বলি আমরা, পয় ওকার দিয়ে বলি, তবু লেখো অধ্যাপক লিখলেও হবে। তো এই 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 শেষে কি আছে, দলের শেষে কি আছে? দলের শেষে যদি স্বরধ্বনি থাকে, অর্থাৎ ওই অ, আ, এ, ই, উ, এ, ও, এই সাতটা স্বরধ্বনি উচ্চারণে, বানানে যাই হোক, বানানে অনেক সময় দেখবে ও উচ্চারণে আছে, বানানে নেই, বানানে ওই অই আছে,
এরকম ভাবে। যেমন অতি, অতি কথাটার মধ্যে অ আছে বানানে, কিন্তু উচ্চারণ করি আমরা ও তি, বুঝতে পারছো? টিটা হচ্ছে মুক্ত দল, শেষে ই আছে। মুক্ত দল গুলো আলাদা করবে, মুক্ত দলগুলো আলাদা করবে, মুক্ত দলগুলো আলাদা করে এক পাশে সাজাবে। মুক্ত দল বলে একটা উপরে লিখবে, লিখে তার নিচে যত পাও মুক্ত দল সেইগুলো এক পাশে সাজাবে। আর একটা দল হলো ছন্দের জন্য যেটা জরুরি, আমি আমার প্রবন্ধে যত ধরনের দল আছে তত দল এমনি মানে অত মনে রাখার দরকার নেই, পড়তে পারো, কিন্তু মুক্ত। আরেকটা হলো রুদ্ধ দল। রুদ্ধ দল দু রকমের, সেটা হচ্ছে তার শেষে কিছু আটকে দেবে, সেটাকে, এটা খোলা থাকবে না, সেটা স্বরধ্বনিতে শেষ হবে না। এটা যেমন প্রাণ, এতে নটা আটকে দিল আমাকে। যাক, যাকে কটা আটকে দিল আমাকে। শেষ, শেষে তালব্যস্যটা বানানে যাই না, উচ্চারণে তালব্যস্য, শেষ আটকে দিল আমাকে। ধুস, শেষে ছটা আটকে দিল আমাকে। আম, শেষে মটা আটকে দিল আমাকে। এই জন্য একটু তাল দিচ্ছে, তাল দেওয়াটা একটু বন্ধ করো বাবা, যে তাল দিচ্ছে। আমি তো গান গাইছি, তাল দিচ্ছে, আওয়াজ করছে একটা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে প্রাণ, দেখ, আন, শোন, ধাম, দুম, এইগুলো শেষে ব্যঞ্জন দিয়ে শেষ হচ্ছে, আটকে যাচ্ছে, এইগুলোকে বলে রুদ্ধ দল। রুদ্ধ দলের একটা ধরন। আরেক ধরনের রুদ্ধ দল আছে যেগুলো হয়তো আমরা অনেক সময় ভুল করি, যে শেষে স্বরধ্বনি আছে। এটা অনেক ছন্দতাত্ত্বিক ভুল করেন, শেষে স্বরধ্বনি আছে। না, শেষে স্বরধ্বনি নেই, এগুলো স্বরধ্বনি নয়। যেমন ভাই, ভাই হর্ষই দিয়ে লেখা হয়, কিন্তু এগুলোকে বলে অর্ধস্বর, হ্রস্বইয়ের পুরো উচ্চারণ নেই। ভাই, বউ, মৌ, মই, আয়, অন্তঃস্থ দিয়ে লেখা হচ্ছে, অন্তঃস্থ অ দিয়ে, কিন্তু এটাকে আমরা ভাষাতত্ত্বে এতে হসন্ত দিই, কারণ এ হসন্ত উচ্চারণটা ওইভাবে লেখা যায়। আয়, খায়, শোয়, ধোয়, এটা অন্তঃস্থ অ দিয়ে লিখছি, কিন্তু এটাকে আমরা হর্ষ এ বলি। আমাদের বাংলায় চারটে অর্ধস্বর আছে বাংলা ভাষায়, সেটা হচ্ছে আমরা হসন্ত দিয়ে লিখি। একটা হচ্ছে হর্ষই হসন্ত, একটা হর্ষই হসন্ত। হর্ষই হসন্ত হচ্ছে ভাই, যাই, খাই। হর্ষই হসন্ত হচ্ছে বউ, মৌ, যেমন ঢেউ। আর একটা হচ্ছে এতে হসন্ত, সেটা অন্তস্থ অ দিয়ে আমরা লিখি, আয়, খায়, যায়, ধোয়, শোয়। আরেকটা হচ্ছে ওতে হসন্ত, যাও, খাও, শৌ, যেমন নও, হও। এই ওতে হসন্ত, হসন্ত দিয়ে লিখতে হবে। তাহলে প্রথম দুটো ভাগ হলো বড় ভাগ, মুক্ত দল আর রুদ্ধ দল। মুক্ত দলটা কি? যেটা খোলা স্বরধ্বনিতে শেষ হচ্ছে। আর রুদ্ধ দলটা কি? যেটা আটকে যাচ্ছে। একটা হচ্ছে শক্তভাবে আটকে যাচ্ছে, যেখানে একটা ব্যঞ্জন পাচ্ছি, যাক, খাক, আন, আম, শোন, দেখ ইত্যাদি। আরেকটা একটু নরম ভাবে আটকে যাচ্ছে, এটাতে আমরা অর্ধস্বর পাচ্ছি, যেমন ভাই, বউ, সেই, ওই, আয়, যায়, এইগুলো চারটে অর্ধস্বরে কোনো একটা আছে। এইটা কি পরিষ্কার হয়েছে? আশা করি পরিষ্কার হয়েছে। তোমার পরিষ্কার হলে আর ওই যে একজন লিখে লিখে পাঠাচ্ছে, লিখে লিখে আমাকে দিলে আমি তাতে সাড়া দিয়ে আমার মতামত বলতে পারি।
এই দলগুলো কেন গুরুত্বপূর্ণ? দলগুলো গুরুত্বপূর্ণ হলো, এই দলগুলো কি বলবো, মূল্য আছে ছন্দের ক্ষেত্রে, দাম ধরা আছে। দামটার নাম হচ্ছে মাত্রা। তোমরা দেখবে ছন্দে অনেক সময়, ছন্দ যখন তোমরা বিশ্লেষণ করো বা বিশ্লেষণ করার দায়িত্ব চাপে, অনেকে জানো না হয়তো ছন্দ বিশ্লেষণ কাকে বলে। ছন্দ বিশ্লেষণ হচ্ছে কবিতার লাইনগুলোকে ঠিক নিয়মিত থামা অনুযায়ী কাটতে হবে। এটা আমি দ্বিতীয় হোম টাস্ক তোমাদের দেব। সে হোম টাস্ক গুলো আমি একটু আগে বলে নিচ্ছি। যাদের বাড়িতে বিশ্বভারতীর সঞ্চয়িতা আছে, সেই সঞ্চয়িতা থেকে কতগুলো কবিতা আমি এখানে নাম লিখেছি। সঞ্চয় বিশ্বভারতীর পৃষ্ঠাও দিয়েছি, কিন্তু আমি জানি এখন তো বাজারে অনেক রকমের সঞ্চয়িতা বেরিয়ে গেছে, কাজে সেই পৃষ্ঠা নাও মিলতে পারে। অনেকে হয়তো সেই সব সঞ্চয়িতাই কিনেছ, বিশ্বভারতীর সঞ্চয়িতা নেই। তবে আমি আশা করছি যে সঞ্চয়িতা হয়তো কোনো না কোনো সংস্করণের সকলের বাড়িতেই আছে। সঞ্চয়িতা, বিশ্বভারতী সঞ্চয়িতা কোরীয় কোমল অংশে 46 পৃষ্ঠায় ওইটা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটা আছে। এবং বৃষ্টি পড়ে টাপুর টুপুর আকাশ জুড়ে মেঘ করেছে সূর্যি ডোবে ডোবে, ওই যে লাইনগুলো, কেমন সেই লাইনগুলোকে তোমাদের পড়ো, বারবার করে পড়ো। আরেকটা পড়বে 310 পৃষ্ঠায়, কিসের তরে অশ্রু ঝরে, কিসের তরে দীর্ঘ হাস্যমুখে অদৃষ্টেরই করব মোরা পরিহাস। এই 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 দুটো কবিতা। আরো অনেক কবিতা আছে, ছড়া প্রচুর আছে। যেমন বাচ্চাদের ছড়া, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় চেয়ে, হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বেয়ে, কিংবা নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, বড় সাহেবের বিবিগুলি নাইতে নেমেছে। ছড়া অজস্র, রবীন্দ্রনাথের ছেলে ভুলানো ছড়ার মধ্যেও আছে। এইগুলোকে পড়তে পড়তে তোমরা নিজেরা দেখো যে কোথায় থামছো, নিয়মিত কোথায় থামছো। সেখানে থামছো, সেখানে একটা করে লম্বা দাড়ি দেবে মাঝখানে, খাতায় লিখে, বইয়ের মধ্যে দাগ কাটবে না, খাতায় লিখে লম্বা। যেমন চাঁদ উঠেছে লম্বা দাড়ি, ফুল ফুটেছে লম্বা দাড়ি, কদম তলায় লম্বা দাড়ি। কেটা এই কদম তলায়ের মতো অত বড় নয়, মাঝখানে ছোট হয়ে গেল, সেগুলো সম্বন্ধে আমরা পরে বলবো। কিন্তু এই সমান সমান ভাগ হচ্ছে একটা লাইনে, ছত্র বলে যাকে, একটা লাইনে ছন্দের নিয়মিত আবর্তন অনুযায়ী সমান সমান ভাগ হচ্ছে। এই সমান সমান ভাগগুলোকে বলে পর্ব। অনেকেই জানো, এক একটা কবিতার লাইন ওই কয়েকটা পর্ব দিয়ে তৈরি হয়। এই পর্বের মধ্যে ছোট বড় আছে, ছোট বড় গুলোর কথা আমি পরে বলবো, কিন্তু সমান সমান 3টে বা 4টে পর্ব, কখনো 2টো পর্ব, এক ধরনের ছন্দে 2টো পর্ব আছে। এই সমান সমান পর্বগুলোকে তোমরা আগে চিনে নাও। যেমন আরো 2টো কবিতা অন্য ধরনের ছন্দের, আমি ছন্দের নাম এখনো করছি না, ছন্দের নাম এখনো করছি না। পুরাতন ভৃত্য সবাই জানো, ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন চেষ্টা বেটাই চোর। বা সুকান্তর মহাজীবন, হে মহাজীবন, হে মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, কবিতা তোমায় আজকে দিলেম ছুটি, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। অন্য ধরনের ছন্দ, কেন অন্য ধরনের সেটা আমরা পরে করব, কিন্তু কোথায় কোথায় মাঝে মাঝে থামছো, এবার সমান সমান
যেগুলো টুকরোগুলো, এই টুকরোগুলোকে আলাদা করো, নিচে নিচে সাজাও, এগুলোকে বলে পর্ব। এইরকম আরো কবিতা আছে ওই সোনার তরীতে মদন ভস্যের পূর্বে 302 পৃষ্ঠায়। একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে নবভুবনে, মরিমরি অনঙ্গ দেবতা। অসুবিধা হবে কোথাও কোথাও, রবীন্দ্রনাথ শব্দের মাঝখানে কাটতে হবে, ভয় পাবে না তাতে, শব্দের মাঝখানেও কাটতে হবে, সে কাটতে পারো, সেটাও হতে পারে, ভয় পাবে না, কেটে দেবে, তারপর দেখা যাবে। তো এই রকম দুটো কবিতা, যেমন পুরাতন কৃত্য আর মদন ভস্যের পূর্বে, 236 আর 302 পৃষ্ঠায় সঞ্চয়িতা। আরেক ধরনের কবিতা আছে, ছন্দ আছে, আরেক ধরনের কবিতার ছন্দ, বাংলায় 3 জাতের ছন্দ। এই আরেক জাতের ছন্দ, যেটা আমি হিন্টিং ছট বলে একটা কবিতা আছে, আর যেতে নাহি বলে একটা কবিতা আছে। যেমন এর মধ্যে স্বপ্ন দেখেছেন রাত্রে গবুচন্দ্র ভূপ, অর্থ তার ভেবে ভেবে গবুচন্দ্র চুপ। কোথায় থামছি? হয়তো এখানে 2 বার কাটতে পারবে না বা 3 বার কাটতে পারবে না, কিন্তু দেখবে যেখানে কাটাটা স্বাভাবিক মনে হয় সেইভাবেই কাটবে। তো এই 6টা কবিতা তোমরা একটু বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো, পড়া প্র্যাকটিস করো, এবং কোথায় কোথায় লম্বা করে দাড়ি টেনে কাটতে হবে সেই কাটাটা প্র্যাকটিস করো। এবং তাতে কি হবে, সমান সমান হয়তো এক লাইনে 3টে সমান পাবো, আবার এই যে ছন্দের ব্যাপারটা শেষে বললাম, এক লাইনে হয়তো 2টো সমানও পাবে না, তাহলে পরপর লাইনে পাবে। যেমন মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শোনে পূর্ণবন। মহাভারতের কথাটা এক লাইনে যতটা লম্বা, পরের লাইনে কাশিরাম দাস কহে বা ভনে সেটা ওই ততটা লম্বা। এক লাইনের 2টো এক সমান লম্বা পেলে না, হতে পারে, সেটা ওই ধরনের ছন্দ পেতে পারে। তো এইটা হলো আরেকটা টাস্ক। একটা হচ্ছে দলের টাস্ক, দল তৈরি দেখো, ভালো ভালো মুক্ত দল রুদ্ধ দল খুঁজে খুঁজে বার করো। আর 2 নম্বর হচ্ছে কবিতার এই শরীর, লাইনের শরীর কেটে কেটে সমান সমান অংশ যেগুলো পাও সেগুলো আগে, অসমান অংশগুলোর কথা আমি পরে বলবো, সমান সমান অংশগুলোকে বলে পর্ব। এবং এই পর্বের উপর ভিত্তি করে ছন্দের চরিত্রটা বোঝা যায়। কি ছন্দে লেখা, ছন্দের চরিত্রটা পর্বের ওজনের উপর, পর্বের দামের উপর। ধরো একটার দাম, এই যে দলের কথা বললাম, মুক্ত দলের দাম আর রুদ্ধ দলের দাম, কেউ লোক বিশ্বাসই করতে চাইবে না। এতে আমি ঘাবড়ে গেলাম, কে আমাকে ধমকে দিচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কথা শেষ হয়ে আসছে। আপনাদেরকে বারবার বলা হচ্ছে স্যার, বারবার আটকে যাচ্ছেন, দয়া করে আপনারা নিজেদেরকে মিউট করুন, এভাবে ক্লাসের মাঝখানে ডিস্টারবেন্সটা একেবারেই কাম্য নয়। অন্যদের কথা শুনতে আমার খারাপ লাগে না, কিন্তু ক্লাসের মধ্যে নয়। ভালো থাকো তোমরা। আচ্ছা, আমার কথা শেষ হয়ে এসছে, আজকের মতো আমার কথা শেষ হয়ে এসছে। সেটা হলো যে ওই যে দলগুলোর কথা বললাম, এই দলের দাম, দলের মূল্য, সেটা হিসেব এক এক ছন্দে এক এক রকম। যেমন রুদ্ধ দলের দাম একটু বেশি, মুক্ত দলের দাম তার অর্ধেক বলা যায়। এই দামের ছন্দের পারিভাষিক নামটা কি? দামের নাম, ছন্দের নাম হচ্ছে মাত্রা। দলের ওপর মাত্রার হিসেব। আমাদের মানে জিনিসপত্রের এক একটা ইউনিটের যেমন দাম হয়, বাজারে গেলে হয়তো ওই
কোন একটা ফল বা কিছু, একটার দাম এত আরেকটার দাম এত, এটা ইউনিট ধরে, একক ধরে দাম। কাজেই মুক্ত দলের দাম একরকম, এটা সহজ ব্যাপার। রুদ্ধ দলের দাম আবার আরেক রকম। এই দামটা নির্ভর করে ছন্দের যে টাকা, তার নাম মাত্রা, এই মাত্রার হিসেবে। রুদ্ধ দল কখনো 2 টাকা হয়, কখনো 1 টাকা হয়। মুক্ত দল সবসময় 1 টাকা। কখন রুদ্ধ দল 2 টাকা হবে, অর্থাৎ 2 মাত্রা হবে, আর মুক্ত দল কখন 1 টাকা, সবসময় 1 টাকা হবে, কখনো কখনো 2 টাকা হতেও পারে। এটা মনে রাখো, মাত্রাটা হচ্ছে ছন্দে দলের মূল্য। এটা মনে রাখবে যে দলের ওজন, দলের মূল্য কি দাঁড়াবে, সেইটা হচ্ছে মাত্রা দিয়ে হিসেব হয়, 1 মাত্রা না 2 মাত্রা। এবং তার উপর ছন্দের চরিত্রটাও নির্ভর করে। ওই যে বাংলা 3 জাতের ছন্দ আছে, ছন্দের নাম খুব গোলমেলে অনেক বদল হয়েছে। আমি সেটাকে একটু মনে করিয়ে দিই যে নানাজন নানা রকম ছন্দ বলেছেন। রবীন্দ্রনাথ একরকম বলেছেন, সেটা আমরা গ্রহণ করিনি। 3 মাত্রার ছন্দ, 2 মাত্রা, এগুলো গ্রহণ করিনি। অমূল্যধন একরকম বলেছিলেন আগে, স্বরবৃত্ত, মাত্রা বৃত্ত, না অমূল্যধন না, অমূল্যধন অন্যরকম ছিল। প্রবোধচন্দ্র সেন নিজে একরকম বলেছেন, আবার পরে বদলেছেন। মহিতলাল মজুমদার একরকম বলেছেন, সত্যেন্দ্রনাথ দত্ত আরেক রকম বলেছেন, দ্বিজেন্দ্রলাল রায় আরেক রকম বলেছেন। অত এর মধ্যে আমরা যাব না, আমার এটা পক্ষপাতদুষ্ট মনে হতে পারে, কিন্তু আমি যেহেতু ভাষাতত্ত্বের লোক, আমি মনে করি প্রবোধচন্দ্র সেন বাংলা ছন্দের মূল রহস্যটা আবিষ্কার করেছেন, এবং ফলে তার শেষ যে পরিভাষাগুলো, যেটা হচ্ছে দলবৃত্ত বা দলমাত্রিক, সরল কলাবৃত্ত বা সরল কলামাত্রিক, এবং মিশ্র বৃত্ত বা মিশ্র কলামাত্রিক, এই 3টে ছন্দ নাম আমরা এখানে গ্রহণ করেছি। এবং দলবৃত্তের আগের নাম ছিল, প্রবোধচন্দ্র সেই স্বরবৃত্ত করেছিলেন, আমরা পয়ার হিসেবে জানি। টান প্রধান হিসেবে আগে অমূল্যধন মুখোপাধ্যায় বলেছেন। তারপরে সরল কলাবৃত্ত বা সরল কলামাত্রিক, এখন এই নামটা আমরা ধরে রাখবো। এইটাকে অমূল্যধন বলেছেন ধ্বনি প্রধান, প্রবোধচন্দ্র আগে বলেছেন মাত্রাবৃত্ত, আমরা বলবো এখন সরল কলাবৃত্ত বা সরল বৃত্ত। আমি বলেছি সরল বৃত্ত বলা যায়। আর যেটা পয়ার বা তান প্রধান বলেছিলেন অমূল্যধন, অক্ষর বৃত্ত বলেছেন প্রবোধচন্দ্র সেন, সেটাকে আমরা এখন বলবো মিশ্র বৃত্ত। এই 3 জাতের বাংলা ছন্দ, তা আমরা বিচার করব কিসের ভিত্তিতে, না ওই দলগুলোর দাম কত, কোন ছন্দের দলগুলোর দাম, সেটার মধ্যে অনেক আলোচনা আসবে। ওই যে পর্বগুলো, ছোট বড় পর্ব, শেষের পর্ব, আগের পর্ব কেমন, তারপর কি করে স্তবক তৈরি হয়, কবিতার প্যারাগ্রাফ কি করে তৈরি হয়, তারপরে আমরা এতক্ষণ সমান লাইনের কবিতার কথা ভেবেছি, অসমান লাইনের কবিতা কিভাবে আলোচনা করব, অমিত্রাক্ষর কাকে বলে, কেমন সংস্কৃত ছন্দের কি কি ধরন ছিল বাংলায়, সেগুলো আমরা কারা গ্রহণ করেছি, এইগুলো সমস্ত আলোচনা আসবে। এই আমরা তো আছি, পরপর আসবো। আচ্ছা, আজকে আমি এখানে শেষ করছি।